এর বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় ৬ নম্বর পর্ব শস্য সমন্বয় বা শস্য সংযুক্তিকরণ, যাকে ইংলিশে বলা হয় ক্রপ কম্বিনেশন। দেখো, ক্রপ কম্বিনেশন কি? এটি নির্দিষ্ট কৃষি অঞ্চলের মধ্যে মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বণ্টনগত যে গাণিতিক সম্পর্ক, তাকে বলা হচ্ছে শস্য সমন্বয় বা শস্য সংযুক্তিকরণ, বা ইংলিশে বলা যায় ক্রপ কম্বিনেশন। মানেটা তাহলে কি হলো? কোনো একটা নির্দিষ্ট কৃষি অঞ্চল হলো, তার মধ্যে কিছুটা জমি চাষ করা হচ্ছে, বাকিটা নর্মাল জমি। তো সেই চাষ করা জমিতে যা কিছু উৎপাদিত হচ্ছে তার মধ্যে একটাও ফসল থাকতে পারে বা একাধিক ফসলও থাকতে পারে। সেই ফসলগুলোর মধ্যে যে পারস্পরিক একটা বণ্টন, যে কোনটা কত পার্সেন্ট বা এটা কত পার্সেন্ট ওটা কত পার্সেন্ট ফসল এভাবে রয়েছে, সেই পারস্পরিক বণ্টনগত যে গাণিতিক একটা ইকুয়েশন বা সম্পর্ক, তাকে বলা হচ্ছে ক্রপ কম্বিনেশন। প্রথম জে.সি. উইভার 1954-এ এই শস্য সমন্বয় মডেলটি প্রতিষ্ঠিত করেন। তার মতে কোনো একটা অঞ্চলে কোনো একটা বিশেষ শস্য কতটুকু স্থান দখল করে আছে তার পার্সেন্টেজ নির্ণয় করার মাধ্যমে ল্যান্ডের ক্লাসিফিকেশনের যে মেথড, তাকে বলা হচ্ছে ক্রপ কম্বিনেশন বা সংযুক্তিকরণ। মনে রাখতে হবে, শস্য সমন্বয় হলো এগ্রিকালচারাল জিওগ্রাফি বা কৃষি ভূগোল এবং রিজিওনাল জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোলের সঙ্গে কিন্তু গভীরভাবে সম্পর্কযুক্ত। এবার দেখো, ক্রপ কম্বিনেশনের যে ইম্পর্টেন্সগুলো সেগুলো কি কি। প্রথমটা রয়েছে শস্যের আধিপত্য নির্ণয়। বিশেষ শস্যের মানে কি? ধরো কোনো একটি অঞ্চলে অনেক ধরনের শস্য উৎপাদিত হয়, কিন্তু সেখানে ধরো ধানটার আধিপত্য বেশি রয়েছে, যেমন আমাদের এখানে পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, তাই তো? সেই ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট দেখো, স্থানিক আধিপত্যের ক্রম নির্ণয়। ক্রম মানে কি? হায়ারার্কি। যদি বুঝতে পারা যায় যে শস্যগুলির বণ্টন সম্পর্কে যদি ধারণা পাওয়া যায়, তাহলে তার ভিত্তিতে সেখানকার স্থানিক আধিপত্য কতটা রয়েছে তার একটা হায়ারার্কি, মানে কি কোনটা বেশি সেটা উপরে থাকলো, তারপরে তার থেকে কম কোন শস্যটা ব্যবহার করছে সেটা থাকলো, এইভাবে পরপর অর্ডারলি সাজানো যায়। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, ভূমি ব্যবহারের প্রকৃতি নির্ণয় করা। অর্থাৎ স্থানিক বা বৈশ্বিক যে আধিপত্য, ক্রম অনুযায়ী ভূমি ব্যবহারের প্রকৃতি জানা যাবে এবং ভূমি ব্যবহারের যে গুণাগুণ সেই সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে উপযুক্ত শস্যের আগাম ধারণা করা যায়। অবশ্যই কোনো একটা কৃষি অঞ্চল হলো, সেখানে কৃষিকাজের অবস্থা বোঝা গেল, সব ঠিক আছে, তাহলে কী ধরনের শস্য চাষ করা সেখানে অধিক সুবিধাজনক হবে সেই সম্পর্কে কিন্তু অবহিত হওয়া যায় এই শস্য সমন্বয় মডেলটির মাধ্যমে। এবার দেখো, সঠিক পরিকল্পনা গ্রহণ করাও এর দ্বারা সম্ভব হচ্ছে, কারণ ভূমি ব্যবহারের সঠিক পরিকল্পনা করা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখি শস্য সমন্বয় অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কী কী। মূলত বিভিন্ন রকম শস্য চাষ করতে পারা যাবে এবং সেই শস্য চাষের মাধ্যমে একটা শস্য সমন্বয় গড়ে তোলা যাবে। তারপরে কি? গাণিতিক পদ্ধতিতে পরিসংখ্যানগুলোকে বিশ্লেষণ করা যাবে। আর কি? সীমারেখা নির্ণয় করা একটু কিন্তু এক্ষেত্রে কঠিন হয়, কেননা শস্য সমন্বয় অঞ্চলের সঠিক সীমারেখা খুব একটা নির্ণয় করা যায় না। এক একটি অঞ্চল ধীরে 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 অপর একটি শস্য সমন্বয় অঞ্চলে মিলিত হয়। মনে করলাম আমাদের হাওড়া রিজিয়নের যে শস্য সমন্বয় অঞ্চলগুলি আছে তার সাথে তার অ্যাডজয়নিং রয়েছে হুগলি। সেখানে একটা শস্য সমন্বয় অঞ্চল তৈরি হলো,
কিন্তু হাওড়া আর হুগলির মাঝে তো জমিটাকে তো আর ভাগ করে দেওয়া যায় না, তাই ধীরে ধীরে বলা যাচ্ছে যে এই সীমারেখাটা নির্ণয় না করা যাচ্ছে না, কেননা একটার সাথে আরেকটা কম্বিনেশন মিলিত হয়ে যাচ্ছে। এবার দেখো কৃষি অঞ্চলের উদ্ভব হয় কি করে, মানে শস্য সমন্বয়ের মাধ্যমে এক একটা কৃষি রিজিয়ন হয়ে যায়, যে এই জায়গাটা ধানের আধিপত্য বেশি তাই এটা ধানের অঞ্চল, এখানে গমের আধিপত্য বেশি তাই এটা গমের অঞ্চল, এইভাবে ভাগ হয়ে যায়, জোনেশন হয়ে যায়। এবার চলে আসি মডেলে। ক্রপ কম্বিনেশন মডেলটা তো প্রথমেই বললাম জেসি উইভারের তৈরি। তিনি একটি গাণিতিক মডেল উপস্থাপন করেছিলেন এবং তার গবেষণাপত্র নাম হচ্ছে ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট। ঠিক আছে, তার মধ্যেই তিনি ওই গাণিতিক মডেলটা উপস্থাপন করেছিলেন এবং সেটার নামই হলো সর্বনিম্ন বিচ্যুতি পদ্ধতি। এইটা এর ইংলিশ টার্মটা কি, মিনিমাম ডেভিয়েশন মেথড। দুটোই মনে রাখলে ভালো হয়। আর মনে রাখতে হবে যে তিনি প্রথমেই সংখ্যার মানে শস্যের যে কোয়ান্টিটি সেই অনুযায়ী শস্য সমন্বয় এবং শতাংশের হিসাবে সংশ্লিষ্ট উৎপাদন অঞ্চলের পরিমাপগত তত্ত্বীয় মান বা বলা যায় হাইপোথেটিক্যাল ভ্যালু। হাইপোথেটিক্যাল ভ্যালু মানে কি? হাইপোথেটিক্যাল ভ্যালু মানে হচ্ছে আমি একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি আগে থেকে যে এইভাবে করলে এই রেজাল্টটা বেরোতে পারে, তাকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল ভ্যালু। ঠিক আছে, এবার দেখো এই অনুযায়ী তার যে মানটা নির্ণয় করেছিলেন সেটা দেখি। তত্ত্বীয় মান বলা হয়, মানে হাইপোথেটিক্যাল যে তত্ত্বীয় মান সেটা। ব্যাপারটা কিন্তু জমিতে যে এইভাবেই করা হয় তা না, এটা তার মতাদর্শ, তার ভাবনা চিন্তা, কার? জেসি উইভারের। দেখো উনি কীভাবে বলেছেন। প্রথমে বলছেন শস্য সমন্বয়ের ক্ষেত্রে যখন একটা শস্য হবে তখন তার ভ্যালু হবে কত? 100 ইন্টু বলছি 100/1 মানে 100। দুটো শস্য যদি হয় 100/2 সমান 50। তিনটে হলে 3 দিয়ে ভাগ, চারটে হলে 4 দিয়ে ভাগ, এইভাবে যাবে। তার মানে আমরা যেমন ম্যাথমেটিক্সে যেমন ধরি পুরো অংশটাকে ধরে নিই 100%, তাকে আমরা 1 2 3 4 দিয়ে ভাগ করছে, যে কটা শস্য হচ্ছে সে কটা শস্য সেইভাবে ভাগ হচ্ছে। আর এটা যদি জমির ক্ষেত্রে দেখি তাহলে একটু দেখো এরকম ব্যাপারটা হবে। এটা যদি একটা জমি হয়, যখন একটা হবে তখন এই গোটাটাই থাকবে, যখন দুটো হবে তখন দুটো হাফ হাফ হয়ে গেল 50-50, যখন তিনটে হবে তখন এরকম হয়ে গেল তিনটে, যখন চারটে হবে তখন এরকম হবে জমির ভাগটা, যখন 5টা হবে তখন ঠিক করছি 1 2 3 4 5 6টা হয়ে গেল, সরি। যাই হোক, তাহলে এটা 6টা শস্যের ক্ষেত্রে হবে। এইভাবে জমিগুলোকে ভাগ করা যাবে। বোঝা গেল ব্যাপারটা তাহলে কীভাবে হচ্ছে? এবার দেখো উপরের 4টা থেকে তো একটা জিনিস পরিষ্কার হলো যে একটি শস্য উৎপাদনের জন্য মোট জমির 100% এলাকায় লেগে যাচ্ছে। দুটো ক্ষেত্রে একটাতে 50% আর একটাতে 50%। আমি যেটা দেখালাম ছবিটা এঁকে এঁকে এইটাই লেখা আছে। তাহলে এইভাবে মোট 10টি শস্য আছে, মানে যদি আমি 10খানা শস্য চাষ করি তাহলে আমার মোট কৃষিক্ষেত্রের মানে প্রত্যেকটা শস্য প্রতি আর কি 10% করে এলাকা আমার নির্ধারিত করতে হবে। হলো, তাহলে সেই অনুযায়ী একটা তিনি সূত্র বার করেছেন। সেই সূত্রটা কি লেখা আছে? সূত্রটা হলো S = √(summation d²/n)। এখানে S মানে কি? S হচ্ছে শস্য সমন্বয়। ডি মানে কি? বলছে প্রত্যেকটা শস্যের যে তত্ত্বীয় মান বেরিয়েছে, তত্ত্বীয় মান আগেরটাতে কীভাবে বেরোচ্ছিল আমরা আগেরটা দেখে নিই একটু। তত্ত্বীয় মান এখানে কোনগুলো তাহলে? এই যে 100, 50, 33.33, 25, 20, 16.66, 10, 5, এইগুলো হচ্ছে তত্ত্বীয় মান। ঠিক আছে, এবার দেখি তাহলে এটা কি বললো।
ডি এরটা বলছে কি, যে প্রত্যেকটা শস্যের তত্ত্বীয় মানের শতকরা হার আমরা নিলাম এবং তার অ্যাকচুয়াল যে দখলীকৃত যে এলাকা, মানে ওটা তো ভাবছি যে এরকম হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি জমিতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, মানে রিয়েল লাইফে যে জমিটাতে সেই শস্যের কতটা পরিমাণ দেখতে পাচ্ছি শতকরা হিসাবে, সেই দুটোর মধ্যে আমরা বিয়োগফল করলে যেটা বেরোবে সেটা হবে শস্য বিচ্যুতি। তাহলে এস হচ্ছে শস্য সমন্বয়, ডি হচ্ছে শস্য বিচ্যুতি, আর সামেশন ডি স্কোয়ারটা কি, এটা হচ্ছে শস্য বিচ্যুতির বা বিয়োগফলের বর্গমূলের যোগফল। তার মানে অনেকগুলো এরকম মাইনাস করে করে বার করা হলো, সবগুলোকে আমি যোগ করলাম, ঠিক আছে, না সবগুলোকে আমি বর্গ করলাম তারপরে সেগুলোর আমি যোগ করলাম, সেটাকে বলা হচ্ছে সামেশন ডি স্কোয়ার। একটু গন্ডগোল লাগতে পারে কিন্তু বুঝে বুঝে করতে হবে। আর এনটা কি, শস্যের সংখ্যা, মানে কতগুলো শস্য নেওয়া হচ্ছে, একটা শস্য মানে শুধু ধান হচ্ছে নাকি ধান পাট গম জব সবগুলো হচ্ছে নাকি তিনটে হচ্ছে, এরকম টাইপের ব্যাপারগুলো হচ্ছে এন। ঠিক আছে, তাহলে সবগুলো হলো। আর ডিটেলসে বুঝতে পারো এর পরের চারটা দেখলে। তাহলে এইটা ভালো করে খেয়াল করো, এই সূত্রটা এস ইকুয়ালস টু রুট ওভার অফ সামেশন ডি স্কোয়ার বাই এন। এবার দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কিন্তু জেসি উইভার কাজ করেছেন, তাই সেখানকার মধ্য পশ্চিম অঞ্চল এর ভূমি ব্যবহার পর্যবেক্ষণ করে তিনি তার সূত্রের প্রয়োগ ঘটিয়েছিলেন। তার অনুসারে তখনকার সময় ভূমি ব্যবহার লক্ষ্য করে তিনি খেয়াল করেছিলেন যে সমগ্র অঞ্চলের 54% ভুট্টা হয়েছিল। ছবি দেখবে, 24% জয়ী হয়েছিল, জয়ী মানে কি ওটস, আর খড় হচ্ছে 13%, সয়াবিন 5%, আর গম 2%। ভ্যালুগুলো একটু মাথায় রাখবে। তাহলে এই অনুযায়ী শস্য সমন্বয়টা কীরকমভাবে হচ্ছে একটু দেখে নিই, ক্রপ কম্বিনেশনটা ভ্যালুগুলো মাথায় ঢুকিয়ে নাও। এবার দেখো, যখন এক শস্য হচ্ছে মানে অনলি ভুট্টা, ঠিক আছে, ভুট্টার ক্ষেত্রে দেখো কি দেখেছিলাম আমরা, 54 ছিল, তাই সেটা 100 মাইনাস 54/1 আর উপরটা স্কোয়ার করেছে, মানে এটা কি হলো, সেই ডি স্কোয়ার বাই এনটা হলো, তাই তো। এখানে যেহেতু একটাই আছে তাই এখানে 100 থেকে বিয়োগ হচ্ছে প্রথমের ছকটা, কিন্তু দেখো তাতে ভ্যালু কত বেরিয়েছে, ভ্যালু বেরিয়েছে 2116। তারপরটা দেখো, যখন ডুও কালচার হচ্ছে, প্রথমটাকে বলা হয় মোনোকালচার, পরেরটাকে বলা হয় ডুও কালচার, ঠিক আছে। তো সেই ডুও কালচার বা দু ফসলই যখন জমিতে হচ্ছে, দুটো ফসল হচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, 50-50 হয়ে গেছিলো, তাই 50 থেকে একবার ভুট্টাকে বাদ দিচ্ছে, আর 50 থেকে 24টা কী ছিল, মনে হয় জয়ী ছিল, হ্যাঁ। তাহলে দুটোর ক্ষেত্রে তখন কি করলো, এরকম বিয়োগ করলো, ডেভিয়েশন তৈরি করছে, স্কোয়ার করলো, আর মাঝখানে প্লাস চিহ্ন, তার মানে সামেশান হচ্ছে, এই যে সামেশান চিহ্নটা ছিল সেটা হলো, ঠিক আছে, বাই 2। তাহলে ভ্যালু বেরোলো এত। এবার হলো তিনটে শস্য, একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, এবার তিনটে। 3 নম্বর ক্ষেত্রে কি ছিল, 3 দিয়ে ভাগ হয়েছিল, 100কে ভাগ করে কত বেরিয়েছিল, 33.33। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে ভুট্টাটা বাদ দিচ্ছে, তারপরে জয়টা বাদ দিচ্ছে, তারপরে এটা হলো খড়, তিনটে বাদ দিয়ে প্রত্যেকটা স্কোয়ার করে সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ, যেহেতু এখানে 3খানা শস্যের পরিমাণ, মানে n ইকুয়ালস টু এখানে 3, ঠিক আছে। আর 33.33টা কি, এটা হলো সেই, মানে 33.33 মাইনাস 54, এটা কি, সেই ডি স্কোয়ারটা, ঠিক আছে, প্রত্যেকটা ডি স্কোয়ার, আর প্রত্যেকটা যেহেতু যোগ করা যায় তাহলে কি হবে, তখন সেটা এই সামেশান হবে। তাহলে এই করে নিট ফলটা কত বেরোলো, 300
9 হলো। এবার দেখি যখন 4টে শস্য হচ্ছে তখন কি হচ্ছে। আমরা জানি 4 25 100, মানে 100কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 25 25 25 25। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে বা 4টে যখন ফসল হচ্ছে তখন কি কি নেওয়া হয়েছে? ভুট্টা নেওয়া হয়েছে 54, 24 হচ্ছে কী যেন ছিল, জয়ী, আর 13 হচ্ছে খড়ের ক্ষেত্রে, 5 হচ্ছে সয়াবিনের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে মান বেরোলো এত। আর 5টা শস্য হলে লাস্টেরটা হলো 2 নম্বরটা ছিল, মানে 2% ছিল গম, এটার ক্ষেত্রে মান বেরোলো এত। তাহলে দেখো পুরো জিনিসটার ক্ষেত্রে সব থেকে কম ভ্যালু কোনটা? এইটা। বাকিগুলো সবই বেশি। তার মানে 3খানা শস্য চাষ করলে ঠিকঠাক হচ্ছে, কারণ সেখানে যা পরিমাণ শস্য উৎপাদন হচ্ছে, যার যত পরিমাণ উৎপাদন হচ্ছে সেই অনুযায়ী এই কম্বিনেশনটা করলে সব থেকে যেহেতু কম হচ্ছে তার মান, তাই এইটা হলো ঠিকঠাক। বোঝা গেল? এবার দেখো তাহলে উপরে পরিসংখ্যান থেকে কি বোঝা গেল, যে সর্বনিম্ন বিচ্যুতি কোথায় এলো? এই 309-এর ক্ষেত্রে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের ওই মধ্য পশ্চিম অংশের ভূমিভাগটা 3 শস্য প্রধানকারী শস্য সমন্বয় অঞ্চল, মানে ওই 3টেই হলো মেন ওখানকার। বোঝা গেল? এবার দেখি তার এই মডেলটির কী কী বৈশিষ্ট্য বেরোলো। এটা একটা জটিল হিসাব, বোঝাই গেল, এতক্ষণ ধরে বোঝাতে হলো। আর এটা ক্ষুদ্র এলাকায় কিন্তু এই পদ্ধতি খুব বেশি উপযোগী। বৃহৎ এলাকা হলে সেখানে কিন্তু খুব একটা হবে না, সমস্যা হবে, কারণ সেখানে অনেক রকম ফসল উৎপাদন হবে, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে কোনটা কম এটা বুঝতে পারা যাবে না। তারপরে কি, উইভার শুধুমাত্র প্রধান শস্যগুলোকেই ধরে নিয়ে কাজ করেছে, কিন্তু এখানে অনেক রকম শস্য হয়, ডাল জাতীয়, দানা শস্য, সব যদি একসাথে হয় একটা রাজ্যে বা একটা অঞ্চলে, তখন সেক্ষেত্রে কী করে কম্বিনেশন মডেলটা ইউজ করা যাবে। এটা বৈশিষ্ট্যও বটে, আবার কিছুটা দুর্বলতাও বটে। আর এটি সর্বাধিক আলোচিত পদ্ধতি, এটা তো বোঝাই যাচ্ছে। এবার দেখি আমাদের ভারতবর্ষের শস্য সমন্বয় অঞ্চলগুলি কি কি আছে। আর জানতে হবে এই শস্য সমন্বয় অঞ্চলটা কে ভাগ করেছেন, নর্মাল মানুষ না কোনো সংস্থা? অবশ্যই একটা সংস্থা, তার নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ, শর্টে নাম হচ্ছে ICAR। ঠিক আছে? এবার দেখি যে এর অঞ্চলগুলো কি কি। প্রথমটা হলো ধান পাট অঞ্চল, তারপরটা হচ্ছে গম এবং ইক্ষু অঞ্চল, তারপরটা হচ্ছে তুলা অঞ্চল, তারপরটা ভুট্টা অঞ্চল, 5 নম্বরটা হচ্ছে মিলেট ও তেলবীজ অঞ্চল, 6 নম্বরটা হচ্ছে ফল এবং শাকসবজি অঞ্চল। ধান পাট চা অঞ্চলটা দেখি কোথায় কোথায় রয়েছে। মূলত সমগ্র পূর্ব এবং উত্তর পূর্ব ভারত এই বলয়ের অন্তর্গত, যেখানে প্রধান শস্য হলো ধান পাট চা। ঠিক আছে? এছাড়া অন্যান্য শস্য তো হয়ই সেখানে, তামাক, ইক্ষু, আম, আনারস, কলা, এইগুলোও হচ্ছে। এবার দেখি আমাদের গম এবং ইক্ষু অঞ্চল কোথায় কোথায়। বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, এই সব জায়গা হচ্ছে এগুলো ভালো হয়, কেননা সেখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম, আবার ঠান্ডাটা একটু বেশি, গরম বেশি, তাই গম ইক্ষুর ব্যাপারটা এই ক্ষেত্রে কার্যকারী। এবার তুলা অঞ্চল, সাউথ ইন্ডিয়া। তুলা অঞ্চল মানে সাউথ ইন্ডিয়া, ডেকান ট্রাপ অঞ্চলে দেখতে পাচ্ছ, সেখানে মূলত কার্পাস তুলা দেখা যায়। এছাড়াও সেখানে জোয়ার হয়, বাজরা হয়, এগুলোও হয়। এবার দেখো ভুট্টা অঞ্চল, মানে ভুট্টাটা কোথায় সব থেকে বেশি হচ্ছে, উত্তর গুজরাট এবং পশ্চিম রাজস্থান। অথচ দেখো আমাদের পশ্চিমবঙ্গে ভুট্টা অ্যাভেলেবেল, মানে সবসময় দেখতে পাচ্ছি ভুট্টা, তাই তো? তার মানে আশপাশে কোনো জায়গা থেকে আসছে, বা পুরুলিয়া এরকম জায়গা থেকে হচ্ছে, যেখানে একটু শুষ্ক অঞ্চল আছে। এরপরে দেখি কি, মিলেট এবং তেলবীজ অঞ্চল কোথায় বেশি। মূলত কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, মধ্যপ্রদেশ, এসব জায়গাতে রয়েছে। আর ফল শাকসবজি তো সব জায়গাতেই রয়েছে, তবে শীতকালীন জায়গাতে একটু বেশি ভালো হবে, কেননা এখানে দেখো পশ্চিমের কাশ্মীর উপত্যকা থেকে পূর্বে আসাম উপত্যকা সবটাই কিন্তু হিলি রিজিয়ান, পাহাড়ি এলাকা, তাই সেসব জায়গাতে ফলটা
বেশি উৎপাদন হয়। আর শাকসবজি তো আছেই, ফুলকপি, বাঁধাকপি, টমেটো প্রভৃতি চাষ করা হয়। আর অপ্রধান শস্যগুলো কি কি? ধান, ভুট্টা, আলু, লঙ্কা ইত্যাদি। তাহলে এই অঞ্চলগুলো সব মনে রাখতে হবে যে কোথায় কি কি হয়, আর এটা একটা ম্যাপ পয়েন্টিং করে করলে খুব ভালো হয়। আর শুধু বলয়গুলো কি কি, মানে অঞ্চলগুলো কি কি সেটা লিখলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো।